খুব বেশি পপুলার হয়ে যাওয়ার জন্য হল ভাড়া খুব বেড়ে যাচ্ছে, যেমন শুনেছি তখন থিয়েটারের ভাড়া নাকি এখন খুব বেশি বেড়ে গেছে। স্বনির্ভর যদি মানে পুরোটা নিতে হবে, নইলে পাওয়া যাবে না। তাতে আপনাকে সবসময় দুটো শো মানে পুরোটা দিনের ভাড়াটা দিয়ে দিতে হবে, যেটা কিন্তু অনেক টাকা, অনেক টাকা, 15,000 টাকা। যেহেতু তখন থিয়েটারে এখন সোম থেকে রবি প্রত্যেক দিন অভিনয়, কোনোদিন খালি থাকে না। আমাদের এই কোভিডের পরে দেখা গেল সবাই খুব সন্ধিহান হয়ে পড়ছে, মানে যাদের খুব টিকিট বিক্রি হতো, যারা খুব পপুলার ছিলেন, মানে যাদের শো খুব মানে অল্প সংখ্যা অনেক বেশি ছিল, তারা বেশি আতঙ্কিত হলেন এবং ওই আতঙ্কের পরিমাণটা কমতে থাকলে তাদের টিকিট কম বিক্রি হয় অবধি আরেকটা লেভেলে। সেটা হচ্ছে যে এবার কি থিয়েটারটা আদৌ এক্সিস্ট করবে, মানে লোকে কি সত্যি গায়ে গা ঠেকিয়ে বসে একাডেমিতে নাটক দেখবে? মানে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং তখন তো কেবলমাত্র একটা শব্দ নয়, সেটা তখন তো আমাদের জীবনের একটা রিয়ালিটি হয়ে দাঁড়িয়েছে। এবং সেই রিয়ালিটিটাকে পার করে মানুষের আসল প্রবণতা যে মিলিত হওয়া, মানুষের আসল ভেতরকার খিদে জমা হওয়া, জড়ো হওয়া, এক জায়গায় জড়ো হয়ে কিছু একটা উদযাপন করা, সেটার উপর বিশ্বাস ছিল না এবং ফলে তাদের নিজেদের থিয়েটারের প্রতিও খুব একটা প্রত্যয় ছিল। এটা নিয়ে কিন্তু ভয় ভীতি তৈরি হয়েছিল এবং আমি এটা শুনেওছি অনেকের মুখ থেকে। আবার সমান্তরালে কিন্তু একটা খুব পজিটিভ জিনিসও হয়েছিল, সেটা যে অনেকগুলো ছোট ছোট কেন্দ্র তৈরি করে, যে আমি আমার ঘরের মধ্যে থিয়েটার করবো, ঘরে কালো কাপড় টাঙিয়ে থিয়েটার করবো, থিয়েটেক্স তৈরি হলো। থিয়েটেক্সে এখন শুনেছি গ্রাউন্ড ফ্লোরেও একটা স্পেস তৈরি হয়েছে, তারপরে অমর আলো তৈরি হলো, অনুচিন্তন তৈরি হলো, 10th প্ল্যানেট তৈরি হলো। তাহলে এই যে সবাই কল্পনা বড়ুয়া আমি শুনেছি যে ওর ফ্লোরটাকে এরকম ভাবে নিজের দুটো ঘর, ড্রয়িং কাম ডাইনিং রুমটাকে সাজিয়ে থিয়েটার করে। অন্যান্য জেলায় তো অনেকগুলো আছে, অনেকগুলো জায়গায় একসাথে হয়েছে। তাতে করে যেটা হতে পারতো কিন্তু যেটা হলো না, সেটা হচ্ছে আমাদের অর্থনীতিটা বুঝে নিয়ে, আমাদের ক্ষমতাটা বুঝে নিয়ে আমরা সেই স্পেসের মতন করে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করতে পারতাম, নতুন একটা থিয়েটারের জন্ম হতে পারত। যতগুলো নতুন স্পেস জন্ম হলো তার হাত ধরে কিন্তু কোনো নতুন জনরের জন্ম হলো না, নতুন কোনো থিয়েটার আবিষ্কৃত হলো না, নতুন কোনো থিয়েটারের পরিভাষা আবিষ্কৃত হলো না। মানে ওই থিয়েটারের এন্টারপ্রেনাররা সুযোগ নিল, নিয়ে তারা ওই ওর আবেগ দিয়ে বললো লালদার নাটক, বছর বছর লাল মেফিস্টো করবে কিংবা ট্রেনের তলোয়ার করবে, কলকাতার কিছু মানে দেবদূতের মতন স্টারদের নিয়ে, এবং সেইটা বিক্রি করার জন্য তার এন্টারপ্রেনার যা যা করার করবে। আমি বলছি আমার মতো মানে অনামী নির্দেশকদের সঙ্গে কাজ করা অভিজ্ঞতার বোধহয় খুব কম অভিনেতারই আছে, যখন ওটা আমি সত্যি রসিকতা করে বলেছি, ওটা একদমই মিন করে বলিনি। তবে এটাও তো সত্য যে তোর একটা স্টার ভ্যালু আছে, মানে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, সেটাও আমি জানি যে তুই সেটা নিয়ে একেবারেই মানে তোর কোনো বদল দেখিনি আমরা, তোকে তুই যখন কলেজ থেকে বেরিয়ে এলি যে মানে তোর দাদা একটা যুবক, এখনো তাই, এখন শুধু চুলদাড়ি পেকে যাচ্ছে দুজনে, সেটা কিছু করার জীবন তো থেমে থাকে না। তাহলে ওই একসঙ্গে তো ধরুন গ্রামারের চর্চা করতে চাই, আবার বোধের চর্চা করতে চাই, কোথাও আমরা ব্যালেন্স করে চলে আর কি কলকাতা থিয়েটারটা। কিন্তু আমি একটা ছোট্ট গল্প বলে, গল্পটা অনেকবার বলেছি, আমার দলের অনেকে আছে তারা তো কানে শুনেইছে গল্পটা, তবু আমার বলতে খুব মজা লাগে। আর দেবদূতকে আমি বলিনি গল্পটা, সেই অর্থে একবার রিপিট করি। আমি পোল্যান্ডে গিয়েছি প্রায় 68 দিনের একটা ইউরোপ সফরে, আর তখন আমি সবে সবে প্রোটোস্কিকে হাতে কলমে জানছি, প্রোটোস্কিকে পড়েছি অনেক, কিন্তু এখন যে প্রোটোস্কিকে একেবারে গুরু মানি, অতটা বিশ্বাস করি, অতটা নির্ভর করি, সেটা সেই প্রসেসটা সবে শুরু হচ্ছে। গ্রাবস্কি নামে এক পরিচালক
ওয়ার্সাতে থিয়েটার করেন, তখন করতেন, এখন বেঁচে আছেন কিনা জানি না, অনেকদিন কোনো যোগাযোগ নেই কারণ তিনি ফেসবুকে নেই, তার অ্যাক্টার্স লাগতো নেই। তো গ্রাভাস্কি বলে এক পরিচালকের সঙ্গে আমার আলাপ হলো, তিনি আমাকে একটা কফি শপে নিয়ে গিয়ে একটা চা খাওয়ালেন এবং অসম্ভব ভালো একটা কেক খাওয়ালেন, এবং আমরা অনেকক্ষণ ধরে গ্রাভাস্কিকে নিয়ে কথা বললাম, এবং শেষে উনি বললেন যে তুমি এত জানতে চাইছো গ্রোটোস্কিকে নিয়ে, তুমি আমার শো দেখতে এসো, তাহলে তুমি এক ধরনের গ্রোটোস্কি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমার একটা প্রত্যক্ষ ধারণা হতো। আমি হাইলি ইন্টারেস্টেড, আপনার কবে শো আছে বলুন। তিনি তার 3-4 দিন বাদের একটা ডেট বললেন, যে সেটা কিন্তু ছুটির দিন নয়, উইকডে, অমুক দিন আছে। এবার আমাকে তার বাড়ির অ্যাড্রেসটা একটা লিখে দিলেন, মানে তার থিয়েটারের অ্যাড্রেসটা, সরি বাড়ির নয়। এবার সেটা তো ভীষণ বিড়ম্বনা, মানে কারণ পোল্যান্ডের লোকেরা সবাই ইংরেজি বলেন, আর যেখানে আমার প্লেস অফ স্টে তার বাইরে তো ওয়াইফাই নেই, ফলে যে গুগল করে লিখতে লিখতে দেবো অ্যাড্রেসটা, তারও উপায় নেই। আর গিয়েছিলাম যে আমরা তো সবসময় খুব গরিবারি ভাবে আলাদা কার্ড নিয়ে সেটা পে করে ওইসব অনেক হয়নি। তা খুঁজতে 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 আলটিমেটলি আমরা আবিষ্কার করলাম সেই থিয়েটারটা, এবং দেখলাম যে সেটা আসলে একটা 6 তলা অ্যাপার্টমেন্ট, এবং সেখানে অনেক লোক জড়ো হচ্ছে নাটক দেখার জন্য। তা আমি খুব উৎসাহিত হলাম, আমার সঙ্গে রাজু ছিল, রাজু বেরা। রাজুকে বললেন, রাজু দেখ 6টায় নাটক শুরু হবে, এখন সবাই 3:30 বাজে, তাও কত লোক জড়ো হয়ে গেছে, মানে সবাই এসে গেছেন। ওখানে যেরকম নিয়ম, চায়ের একটা স্টল আছে বাইরে, সবাই চা কিনে খাচ্ছে বা একটু স্ন্যাক্স কিছু কিনে খাচ্ছে। 3:30 তখন আমি ভয় ভয় আগে চলে গেছি যে রাস্তা খুঁজতে হবে, চিনতে পারবো না, নাটকে দেরি করলে যদি ঢুকতে না দেয়। আমাদের এখানকার মতো না তো, একাডেমিতে 6:30টার শোয়ে 9টা অব্দি বেরোচ্ছে। তা সুব্রতদা মারা গেছেন বলে হয়েছে, নইলে সুব্রতদা থাকা জীবদ্দশা এটা হয়। সুব্রত পালের কথা বলছেন, যিনি নান্দিকার ফেস্টিভ্যালের একজন পুরোধা মানুষ এবং একজন বড় সংগঠক। কি বলছিল, হ্যাঁ, তা 5:30টার সময় দেখলাম সেই লোকেরা নাটকে যাওয়ার জন্য লাইন দিয়েছে। তখন আমি তাদের কাছে গিয়ে বললাম যে তোমাদের নাটক তো 6টায় শুরু, তোমরা এখন থেকে ঢুকছো করছো কেন, কিছু আগে কোনো ইভেন্ট আছে? তখন তারা আমাকে জানতে চাইছে যে আমি কার নাটক দিতে চাইছি, কি নাটক দিতে চাইছি। আমি বললাম আমি গ্রাভাস্কি নাটক দেবো। ওটা তো 5th ফ্লোরে, আমরা তো 3rd ফ্লোরে যাবো। 3rd ফ্লোরে একটা থিয়েটার আছে, সেটা 5:30টায় শুরু হবে। বলে একটা অ্যাপার্টমেন্টে 2টো থিয়েটার হচ্ছে, উইকডেতে 2টোই হাউসফুল হচ্ছে। ক্যাপাসিটি কি লোক বসতে পারে? ম্যাক্সিমাম, মানে গ্রাভাস্কি থিয়েটারটা ম্যাক্সিমাম 100, মানে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে দেয়াল টেয়াল ভেঙে যদি যতটুকু করা যায় না, সেটা একটা এমনি জেনারেল অ্যাপার্টমেন্ট, খুব বড় সাউথ সিটির মতো নয়, খুব বড় কিছু নয়, অ্যাভারেজ অ্যাপার্টমেন্ট। তাহলে একটা জাতি থিয়েটারকে এই মর্যাদাটা দিয়েছে, একটা জাতি থিয়েটারকে নিয়ে এতটা পরীক্ষা নিরীক্ষা করেছে। তারপরে তাদের যখন আন্দোলন হয় স্টেটের এগেনস্টে, যে হল ভাড়া বাড়ানো যাবে না, আর্টিস্টদের রেভিনিউ কমানো যাবে না, আর্টিস্টদের স্যালারি কমানো যাবে না, তখন আমার মনে হয় তারা খুব ডিজার্ভিংলি এটা করছে। আমাদের এই হল ভাড়া, টিকিটের দাম নিয়ে ভাবার আগে আসলে নিজেদের কাজ, নিজেদেরকে আবিষ্কার করার কাজ, থিয়েটারের পরিভাষার সঠিক অনুসন্ধানের কাজ, নিজেদের অ্যাস্থেটিক্সটাকে বোঝার কাজ, নিজের পাশের বন্ধুটার উষ্ণতা ওম ভালো করে অনুভব করে উদযাপন করার কাজটা বোধহয় আরো অনেক গভীরভাবে মন দিয়ে করতে হবে। ঠিক, একদমই ঠিক। আমি আর দুটো কথা বলে, যেহেতু এখানে অনেকজনই আছে যারা খুবই সিরিয়াস থিয়েটার কর্মী, একটা অভিজ্ঞতা শেয়ার করে আমরা কনক্লুড করবো। মনীষ যদি কিছু আপনি কিছু বলবেন? না না, আপনারা কন্টিনিউ করুন। হ্যাঁ, বলতে পারেন কিছু, বিষয় নয় যে আমরা একেবারে সাংঘাতিক কিছু, জাস্ট আড্ডার ছলে কথা হচ্ছে। তাই
এই যে থিয়েটারের গভীর অন্বেষণের কথা, মানে মানুষ তো খালি ডিজে নাইটে যায় না, মানুষের একটা গভীর অন্বেষণই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে, যেটা কথা মনীষের কথার মধ্যে রয়েছে আর কি। সেটার জন্যই ভাবছিলাম, ধরুন সরকারি মানে সরকার পাশে থাকা না থাকার কথাটা আমি এই কারণে তুলছি, এখন কিছু নাট্যকর্মী এসেছেন যারা আড়ম্বর করে দামি নাটক, যে নাটক মানুষ দেখতে চায়, যে নাটকে অনেক গুণী শিল্পী কাজ করছেন, নাম হয়েছে, তাদেরকে ফ্রিতে দেখাচ্ছে। এই ব্যাপারে আমি আর মনীষ কিন্তু একমত যে নাটক দেখতে গেলে একটা ন্যূনতম খরচ করে দেখলে যে তার আমাদের সাথে মিশে যাওয়াটা, সংলগ্ন হওয়াটা, যে কারণে আমরা যেমন নাটকটাও তার কাছে গ্রহণযোগ্য, গ্রহণীয়, বেশি ভাবে পৌঁছ হয়ে একটা ইনভলভমেন্ট বলতে চাইছি তৈরি হয়। এবার কি হয়েছে, আমরা যখন থিয়েটার শুরু করেছিলাম তার খানিক আগে থেকে, এখন যদি আপনারা হলগুলোর ভেতরে যান না, যেগুলো সরকারি হলের কথা বলছি, সেখানে মেকআপ রুমে গেলে আপনি সব থেকে বুঝতে পারবেন যে সরকার আমাদের নাটকের পাশে কিভাবে আছে। আপনি মিনার্ভাতে নাম করে বলছি, আপনারা এর মধ্যেই গিরিশ মঞ্চে আগুন লেগেছিল, সেটা যেহেতু বহুল প্রচার হয়েছে বলে সেসব নিয়ে কথা বলবেন। আমি আমার ব্যক্তিগত সারা রাজ্যেই নাটক করে বেড়ানো অভিজ্ঞতা থেকে বলছি, বাথরুমের জল মেকআপ রুমে চলে আসছে। নাম করে বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্যারাকপুর সুকান্ত সদনে আমি গেছিলাম এর মধ্যে নাটক করতে, পিএলটির একটি নাটক করি, ওখানে শো ছিল, যেখানে বসে মেকআপ করাটাই একটা কঠিন চ্যালেঞ্জ। মিনার্ভাতে বসে আমি যদি মেকআপ করতে যাই, তাহলে মেকআপ ম্যানের কাছে বসার চেয়ারই নেই, সেগুলো সব ভেঙে পড়েছে। পেছনে যে অন্য শিল্পীরা অপেক্ষা করবেন এরকম একটা অবস্থা ওখানে এখন নেই, চেয়ারগুলো যদি না সারানো হয়। এটা মানে ভেতরে মেকআপ রুমগুলোর এরকম একটা অবস্থা, এটা একটা চারিদিকে এটা রয়েছে। এখন আমাদেরকে সেই জন্যে সবার আগে যেটা করা দরকার, আমরা যারা নাটক ভালোবাসি, নাটককে ভালোবাসি, আমাদের প্রায়োরিটিতে নাটক যদি থাকে, তাহলে আমাদের, যেমন ওর কথা তুললো না সৌরভ একটা পোস্টে করেছে, যেটা কারা পাচ্ছে জিনিসটা, সেইখানে এই যাদের প্রচুর অর্থ আছে এবং তারা কাকে কাকে বুক করে 5টা শোয়ের জন্য, তারপর সেখানে অবশ্য পথে হলো দেরি টেরি নাটকও হচ্ছে, ভাববেন না যে তারা ব্রেক্ট করছে, রবি ঠাকুর করছে, পথে হলো দেরি, সাপমোচন টোচন করছে, এরকম পোস্টারও আমি দেখেছি বলে বলছি। যেহেতু আমরা দুজনেই দীর্ঘদিন, ও অনেক গভীর কর্মী, একেবারে নাট্যকর্মী বলতে যা বোঝায় সর্বক্ষণের, আর আমি খানিকটা নাটকে ভালোবাসি এরকম একজন নাট্যকর্মী। দুজনে মিলে যদি একটু আলোচনাটার দিকে তাকাই, এই যে ভালো নাটক যেগুলো দর্শক গ্রহণ করেছে, বেশ লোক হচ্ছে, সেগুলো যদি ফ্রিতে দেখিয়ে দেওয়া হয়, পাশে কল্যাণীতে যখন ফেস্টিভ্যাল হচ্ছে তখন আর লোকের টিকিটটা কাটলো, কারণ ওই একটি ঐক্যতানে তো দেখে ফেলেছে, তারা বলছে ওখানে তো ফ্রিতেই দেখাচ্ছিল, আপনি আবার 120 টাকা করে কেন টিকিট রেখেছেন। এটা এবার আমরা যারা, আমি মনীষ, আমরা যেভাবে থিয়েটার করি, আমি সত্যি বলছি আমরা সেই মানসিকতাতে নেই যে যদি কোনোদিন পকেটের টাকা, মানে একটা আমি বড় স্পন্সর জোগাড় করার কথাই বলছি, সেটা জোগাড় করলেও আমি কিন্তু দর্শককে সিদ্ধান্ত হিসেবে ফ্রিতে নাটক দেখানোর পক্ষপাতী নই। ফলত আমাদের কত দিককার আক্রমণ সামলাতে হচ্ছে, আমি যে কথাটার জন্য এই উল্লেখটা করলাম আর কি, এইটা একটা মানে ভাবতে হবে এই কারণে, কারণ মানুষ যে কথা বলতে চায়, সমবেত হতে চায়, এটার একটা দারুণ বলল জিনিস আমি জানি বলে, এবং সেই সময় আমি খুব সমালোচিত হয়েছিলাম, সেই সমালোচনার কথাটা আমি তুলে ধরতে চাই আপনাদের কাছে, আপনারা ভুলে গেছেন। কোভিডের পর একটা এমন অবস্থা হয় যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মূল যে চালিকা শক্তি, সেই ইউনিয়নের সাথে আমি সংলগ্ন ছিলাম দীর্ঘদিন। আমি তখন ইলেকশন হতো, এখন ইলেকশন হয় না, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো সেখানে আমার একটা সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা ছিল, যে বোর্ড কমিটিটা নির্বাচিত ছিল যে আমরা ইন্ডাস্ট্রি খুলে দেব কিনা।
এবার আমার কাছে প্রতিদিন ফোন আসতো যে বাড়ি ভাড়া দিতে পারছি না, মাকে টাকা দিতে পারছি না, ফোন রিচার্জ করতে পারছি না, ওষুধ কিনে দিতে পারছি না। দাদা ইন্ডাস্ট্রি খুলে দাও, যা হয় হবে, মাস্ক ফাস্ক স্যানিটাইজেশন ওসব নিয়ে তখনও আমাদের কাছে গাইডলাইন গুলো আসেনি যে কিভাবে শুট করবো। গভর্নমেন্ট লেভেলে তো তখন গভর্নমেন্ট বন্ধ করে দিল, যে মনে আছে হঠাৎ একদিন রাত্রেবেলা সার্কুলার এলো যে কাল থেকে আপনারা বেরোবেন না, মিশবেন না। তার 3 মাস পরের ঘটনা,